দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সির নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমরা প্রত্যেক বিপিএলে প্রত্যেক ম্যাচের পরেই আমরা আপনাদের ম্যাচ নিয়ে খুঁটিনাটি জানানোর চেষ্টা করি, ম্যাচের ভিতরের কথা জানানোর চেষ্টা করি, দর্শকদের পার্সপেক্টিভ জানানোর চেষ্টা করি। আর দর্শকদের পার্সপেক্টিভ থেকেই একটা কথা মনে পড়েছে, যেই কথাটা নিয়ে আমি যাব আমার সহকর্মী মোহাম্মদ সাদমানের কাছে। সাদমান, হিন্দি একটা মুভির ডায়লগ আছে যে খুশ তো বহুত হোঙ্গে তো। আমার আপনার এই কথাটা জিজ্ঞেস করতে হইতেছে যে বিপিএল এর ম্যাচ দেখলেন, সিলেটের প্রথম ম্যাচ, মানে একদম পয়সা ওষুধ, মানে ঢাকার প্রথম ম্যাচের মতোই। ঢাকাও যেরকম প্রথম দিকে খেলা শুরু হওয়ার পরে রান আর রান, প্রায় 200-র কাছাকাছি রান, 200+ রান, সিলেটেও কিন্তু সেভাবে শুরু হলো। আর এখানে আসলে বলারদের জন্য কিছুই নেই, যেটা বোঝা গেল। কারণ আপনি বিশেষ করে যখন 205 রানের টার্গেট দিয়েছেন এবং সেটা 1 ওভার বাকি থাকতে আপনি চেস করে ফেলেছেন, তখন আসলে বলারদের জন্য কিছুই থাকে না। কম্পিটিশনটা কিন্তু আজকের ম্যাচের এই প্রথম ম্যাচের কম্পিটিশনটা কিন্তু আমার মনে হয় দুই দলের চেয়ে বেশি সাইফ হাসান আর অ্যালেক্স হেলসের মধ্যে। কে আগে সেঞ্চুরি করবে, কে বেশি করবে, সেখান থেকে দুর্ভাগ্যজনকভাবে সাইফ হাসান আসলে 80 রানে আউট হয়ে গিয়েছেন। কিন্তু 186 রানের একটা পার্টনারশিপ করেছেন, যেটার জন্য 210 রান করেছেন 205 টার্গেট চেস করতে গিয়ে 1 ওভার বাকি থাকতে। সেটাতে তো অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছেনই, এবং সাইফ হাসানের সাথে 186 রানের যে পার্টনারশিপটা, সেইটাই আসলে আউটপ্লে করে দিয়েছে সিলেটকে। সিলেটেও যখন খেলা ফার্স্ট ইনিংসটা যখন হয়েছিল, রনি তালুকদার এবং জর্জ মানসি কিন্তু খুবই ভালো শুরু করেছিলেন। জর্জ মানসি 18 রানে আউট হয়ে গেল, রনি তালুকদার কিন্তু 32 বলে 54 রানের একটা ইনিংস খেলে। বাট মানসির ওই ইনিংসটা কিন্তু আপনার বুঝিয়ে দিয়েছে যে সকালটা, হ্যাঁ, মানে ব্যাটিং পিচ আপনার যখন মানে পার্টনারশিপটা হলো, এরপরে কিন্তু আবার জাকির হাসান এসে রনিদালের সাথে অনেকক্ষণ খেলেছেন ক্রিজে, তিনিও 50 করেছেন। এবং লাস্টে তো আপনি অ্যারন জোন্স আর জাকির আলীর ইনিংসটা যদি দেখেন, মানে লাস্ট ওভারে 27 রান নিয়েছিল মনে হয়। এখানে একটা জিনিস আমি খেলা দেখার টাইমে আমার যেটা মনে হয়েছে, জাকির আলীর ইনিংসটা এক্স্যাক্টলি আমরা আইপিএলে আমরা যেটা দেখতাম, অ্যামাজনে আসবে 3-4 বল খেলবে, 5 বলে তিনি 20 করেছেন। আপনি দেখেন জোন্স কিন্তু খুব ভালো খেলছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করার পরেও কিন্তু ওভারশেড হয়ে গেছে তার ইনিংস, শুধুমাত্র এই লাস্ট ওভারের একটা ইনিংসের জন্য। সেইখানে এইরকম ইনিংসের পর 205 রান যখন দিয়েছেন, তখন রংপুর রাইডার্স অনেক ভালো একটা রানে রয়েছে। তারা যেই 3টা খেলেছে 3টাই জিতেছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তারা হারিয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে, হ্যাঁ, এছাড়া জিএসএল চ্যাম্পিয়ন তারা। সো সেইখানে তাদের কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি। আর অ্যালেক্স হেলস প্রথম 2 ম্যাচে ভালো করতে পারেনি, লাস্ট ম্যাচে কিন্তু তিনি 49 রানের একটা ইনিংস খেলেছেন। তার মানে তিনি যে টাচে ফিরেছেন সেটা বোঝা গেছে। এবং আজকে তার সেকেন্ড বিপিএল 100 ছিল, এবং সেম ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আপনি। মানে আর তিনি বলছিলেন যে উইকেটটা খুবই ভালো, আমি ম্যাচ শেষে তিনি বলছিলেন যে উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আসলে বোঝাই যাচ্ছে আপনি যেরকম এক্স্যাক্ট উইকেট ছিল ফার্স্ট ইনিংসে, সেরকম উইকেটই আপনি পেয়েছেন। কারণ সাইফ হাসানও কিন্তু খুব ভালো একটা টাচে রয়েছে। আপনি দেখবেন যে আজিজুল হাকিম 2 ম্যাচ খেলেছেন, 2 ম্যাচেই আসলে তিনি রান করতে পারেনি। তিনি আন্ডার-19-এর ক্যাপ্টেন, এখন তাকে নিয়ে একটা আশা ছিল, কিন্তু আনফর্চুনেটলি রান করতে পারেনি। যেখানে তানজিম সাকিব 2টা উইকেট নিয়েছেন সিলেটের হয়ে, সেই মানে তার বোলিং ফিগারটা যদি আপনি দেখেন, 4 ওভারে 23 রানে 2 উইকেট, এতগুলা মানে এরকম ব্যাটিং পিচে এই ফিগারটা কিন্তু খুব ভালো। তার মানে সাদমান ভাই, আমি সাকিবের ব্যাপারটাতে যেহেতু আসছেন, আমি সাকিবকে নিয়ে একটু কথা বলতে চাই। যে আপনি দেখেন আজকে বিপিএলে কিন্তু একটা রেকর্ড হয়েছে, ছক্কার রেকর্ড, যে বিপিএলে কোনো ম্যাচে হাইয়েস্ট ছক্কা 31টা, আগে 29টা রেকর্ড ভেঙেছে। এই একটা ম্যাচে তানজিম হাসান সাকিবের বোলিং যেই ডিপার্টমেন্টটা, তারা 15টা ছক্কা হজম করেছে। আপনি দেখেন সাকিব 24টা বল করে একটা ছক্কা নেই। মানে আপনার এরকম পিচে এরকম বুদ্ধিদীপ্ত বোলিং না করলে আপনি রান কনসেপ্ট করবেন। আপনার কি মনে হয় সিলেটের প্রবলেমটা কোথায় হয়েছে? সিলেটের প্রবলেম, আপনি ক্যাপ্টেনের কথা যদি দেখেন, আরিফুল হক, তিনি 3 ওভারে 51 রান দিয়েছেন। এখন ক্যাপ্টেন হিসেবে আপনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলা হয়, এখন তিনি ক্যাপ্টেন হিসেবে বোলিংয়ে যদি এভাবে রান দেন, তখন আসলে টিমটাকে আপনি আর কীভাবে ম্যানেজ করবেন? আপনি বোলিংয়ের আর চেঞ্জটাও যদি আনেন, আপনার যখন আপনি নিজেই মানে এরকম কনসেপ্ট করছেন, তখন কিন্তু আপনার ক্যাপ্টেন্সিতেও একটা মানে ভাটা পড়বে। সো সেই ক্ষেত্রে আপনি দেখা গিয়েছে যে
এরকম পিচে আপনার আসলে কাউকে এনে আপনি কাকে আনবেন? আলামিন হোসেন 4 ওভারে 53 রান দিয়েছেন, রিজ টপলি 4 ওভারে 37 রান দিয়েছেন, নিহাদুজ্জামান তিনি 4 ওভার 44 রান দিয়েছেন। মানে হোপটা তো কিন্তু স্পেন ডিপার্টমেন্টে তাদের মেইন বোলারই নিহাদ, বাট নিহাদ নামের প্রতি খুব একটা ইয়া করতে পারেনি। সো সাকিব ছাড়া আসলে এখানে ক্যাপ্টেনেরও কিছু করার ছিল না, তিনি বোলিং এসে নিজেও বুঝেছেন। এক্স্যাক্টলি। আর আপনি যেটা বললেন যে হচ্ছে ক্যাপ্টেন্সিটা একটু ভাটা পড়ে, এটা কিন্তু দেখা গেছে অবশ্যই। হ্যাঁ, ক্যামেরা বারবার যখন আরিফুলকে দেখাচ্ছিল বুঝেই যাচ্ছিল যে তিনি ডিমোটিভেটেড, আর হওয়াটাও খুবই স্বাভাবিক। 17 বলে আমার যেটা মনে হয় যে তারা 205 রান যখন দিয়েছে টার্গেট, তখন হয়তো একটু ওভার কনফিডেন্স বা মানে কি বলবো যে অনেক রান হয়ে গিয়েছে, সেই রানটা আসলে চেস করে ফেলবে সেরকম। কিন্তু এখানে যে অ্যালেক্স সেলসের মতো এক্সপিরিয়েন্স ব্যাটার রয়েছে, সাইফ হাসান একটা গুড টাচে রয়েছে, তাদের হয়তো সেই জিনিসটা প্রথমে আর্লি উইকেটটা যদি নিয়ে নিতে পারতো, যেরকম আদিল হাকিম যদি আপনি শুরু করেছেন, আপনি এত রান টার্গেট যখন দিয়েছেন, তখন যখন আপনি ফার্স্টে উইকেট পেয়ে যান, তখন কিন্তু আসলে বুস্ট আপ হওয়া উচিত, আরও টাইট বোলিং করা উচিত। কিন্তু অ্যালেক্স সেলস আর সাইফ হাসান কিন্তু সেই সুযোগটা তাদের দেয়নি, তারা কিন্তু সাকিব বাদে বাকি সবাইকে অ্যাটাক করেছে। আচ্ছা ভাই, বিপিএলে এখন পর্যন্ত এই আসরে 9টা ম্যাচ হয়েছে, 9টা ম্যাচে টোটাল 163টা, যেটা বিপিএল এর সাথে কিন্তু যায় না কথাটা একদম। আমি যদি বলি ডিরেক্ট, কথাটা ভুল হবে না। পার ম্যাচ 18টা করে, 18-র বেশি 6। এইখানে মানে বিপিএলের মাঠটাকে নিয়ে একটা কথা বলতে হবে যে বিপিএলের এবারের বাউন্ডারিটা তুলনামূলক একটু হয়তো ছোট, কারণ আমরা দেখছি যে যেগুলা টপ এজ হচ্ছে বা যেগুলা নর্মালি বাউন্ডারি লাইনে আউট হয়ে যায়, সেগুলো কিন্তু আজকে বেশ কয়েকটা 6 টপ এজে আউট হয়েছে। অ্যালেক্সেলসেরই একটা 6, আই গেস অ্যালেক্সেল নিজেও ভাবছিল চলে যাবে। এক্স্যাক্টলি। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আগে কথা বলছিলেন এটা একটা এন্টারটেইনমেন্টের খেলা, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এন্টারটেইনমেন্টের জন্য। সো সেই হিসেবে এখানে কোনো কমপ্লেনের কিছু নেই। ছক্কা হচ্ছে, মানুষ আসছে, ফুল হাউস মানুষ। আপনি টুর্নামেন্ট আয়োজন করার অনেকগুলো উদ্দেশ্যের একটা মূল উদ্দেশ্য কিন্তু দর্শকদের, ক্রিকেট ভক্তদের হচ্ছে এন্টারটেইন করা। এইখানে কিন্তু বিসিবি কিংবা বিপিএল কমিটি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে যে আলটিমেটলি আপনি দর্শক টাকা খরচ করে আপনি মাঠে কেন যাবেন 4 ছক্কা দেখার জন্য, ঠিক না? কারণ টি-20 ক্রিকেট স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে যে বোলারদের আসলে তেমন কিছু করার থাকে না, আনলেস সে তাসকিনের মতো সাথে। হ্যাঁ, সেটাই। সো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যে তাদের আসলে সাধুবাদ জানাতে হবে, দর্শকরা এসে এন্টারটেইন হচ্ছে, পয়সা উসুল হচ্ছে। সো এইখানে কমপ্লেনের কিছু নেই। আমরা চাই আরও ছক্কা হোক, 31টা পার হয়ে 35টা 40টা ছক্কা হোক পরের ম্যাচেই। সো আর মেইন কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের যারা রয়েছে, বিদেশিদের নিয়ে কথা বলে আসলে লাভ নেই, কারণ বাংলাদেশে যারা রয়েছে তাদের পাওয়ার হিটিংটা ভালো হোক। আপনি জাকির আলী অনেককে যেভাবে আমরা দেখছি শট খেলতে, যেভাবে তিনি মাসেল পাওয়ার দিয়ে খেলছেন, এইরকম ইনিংসগুলো কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য খুব ভালো হবে যদি তিনি এটা কন্টিনিউ করতে পারেন। আপনি অনেক বছর ধরে ক্রিকেট ফলো করেন, ক্রিকেট দেখেন, আপনি আপনার পার্সোনাল অপিনিয়ন কি জাকিরের মতো এরকম এই যে মাসেল পাওয়ারের কথা বললেন, বলে করে ছক্কা হাঁকানোর কথা বললেন, এক ওভারে 4টা ছক্কা হাঁকানোর প্লেয়ার, একজন দর্শক হিসাবে কি আপনার স্বপ্ন ছিল না যে বাংলাদেশ টিভি এরকম একজন? অবশ্যই। মানে আমরা মানে জাকির আলী যে সময় নামে সেখানে কিন্তু এই জিনিসটাই দরকার। আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এতদিন বলতাম যে তিনি আমাদের ফিনিশার, তিনি কিন্তু সবচেয়ে বড় ছক্কাগুলো মেরেছেন বাংলাদেশের হয়ে, সবচেয়ে বেশি ছক্কা। আমি নেগেটিভ কিছুই বলবো না যে, কিন্তু তিনি কিন্তু এই ছক্কাগুলো মেরেছেন। তার জায়গাটায় অন্তত 1-2জন যদি রিপ্লেস করতে পারে যে না ছক্কা আমি মারতে পারি, আমার পাওয়ার দিয়ে আমি ছক্কা মারতে পারি, সেই জিনিসটা বাংলাদেশের দলের জন্য খুবই মানে স্যাটিসফাইং হবে। এবং আপনি বলছিলেন যে আপনার আমার দর্শক বা সাংবাদিক যারা রয়েছেন সবার জন্য এই জিনিসটাই হবে। আর এই ফরম্যাটটায় আপনার এই লাস্টে যে এসে স্লগে এসে আপনার আসলে মারা ছাড়া কোনো ওয়ে নেই। আপনি এটা ওয়ানডেতেও বলুন, লাস্টের দিকে বলুন, আর টি-20তেও বলুন, আপনার এই জায়গাটা মারতে হবে। সো এই জায়গায় প্লেয়ারটা তৈরি করাটা আসলে বাংলাদেশের মানে প্রাইম লক্ষ্য হওয়া উচিত। আর এর আগে তো যা হচ্ছেই। বিপিএলের প্রথম পর্ব ঢাকাতে 2টা সেঞ্চুরি 8 ম্যাচে, এখানে প্রথম ম্যাচে একটা সেঞ্চুরি, আর কয়টা হতে পারে? আজকেই আরেকটা হয়ে যেতে পারে। দেখা যাক। দুই দলেই কিন্তু ব্যাটসম্যান, পাওয়ার হিটিং ব্যাটসম্যান ভরপুর, কারণ তামিম ইকবাল ভালো ছন্দে আছে লাস্ট ম্যাচে, হয়তো লম্বা টাইম খেলতে পারেনি, বাট যতটুকু খেলছে। মায়ার্স রয়েছেন, আবার তাওহিদ হৃদয় একটু পরে নামে, তাও আপনি তারপর রাজশাহীতে এনামুল হক বিজয়ের কথা যদি বলেন, খুব ছন্দে রয়েছেন। সো রাব্বি
প্রথম ম্যাচে যা ইয়াস খেলেছে, আলী, এই রাব্বিল বরিশালের হোসেন, এগেইনস্টে। বরিশালের against এ। এবং জিসান আলম কিন্তু এখনো আমরা হয়তো দেখিনি। সেভাবে রিদমটা পাচ্ছে না, বাট কিন্তু তার কিন্তু এনসিএল টি20 তে সেঞ্চুরি ওই মাঠেই। হ্যাঁ এই মাঠে। সো আমরা দেখতে তার কাছ থেকেও পেতে পারি। সো আরও আমি হোপ করবো যে এখনই যেহেতু সব কিছু মিলিয়ে ব্যাটসম্যানরা রান পাচ্ছেন, হয়তো আরও কয়েকটা সেঞ্চুরি দেখবো আমরা। তো বিপিএলের এবার আসলে 3 নম্বর সেঞ্চুরিটা আমরা অ্যালেক্স হেলস থেকে দেখছি। সাতন ভাই, এবার হচ্ছে অ্যালেক্স হেলসকে নিয়ে একটা কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে অ্যালেক্স হেলস গত 24 ঘন্টায় বেশ কয়েকটা দৈনিক পত্রিকায় তিনি দিয়েছে, আর অ্যালেক্স হেলসের বিপিএলের আশা নিয়ে এবার বেশ অনেক কিছু হাইজ্যাক হয়েছে। হাইজ্যাক হয়েছে, ঢাকা একটা বিবৃতি দিল। বাট আজকে আমি ইন্টারভিউ পড়লাম অ্যালেক্স হেলসের দেওয়া, সেখানে তিনি বলছেন যে আমি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নেই, ঘটনাটা এরকম ছিল যে ঢাকা প্রথমে অ্যানাউন্স করেছে যে অ্যালেক্স হেলস ঢাকা ক্যাপিটালসে খেলছে, আমরা নিউজ করেছি। তারপর ঢাকা আবার একটা বিবৃতি দিল যে অ্যালেক্স হেলস আসছে না, তিনি তার বিয়ের জন্য বিয়ের কার্যক্রমে করেছেন, কিন্তু তিনি বিয়ের প্রোগ্রাম করেছেন। এক্স্যাক্টলি, আসছে না, তিনি ঢাকার হয়ে খেলছে না, শুধু ঢাকার হয়ে না, তিনি বিপিএলেই খেলবেন। 24 ঘন্টা না যাইতেই ওই দিন, যেদিন তিনি এই ঘোষণাটা ঢাকা দিয়েছে, ওই দিন বিকালেই রাতেই 12টার দিকে দেখলাম রংপুর রাইডার্স ঘোষণা দিয়েছে যে অ্যালেক্স হেলস ঘরের ছেলে ঘরে ফিরেছে, যেহেতু তিনি আগে রংপুরে খেলছে। তো এই হচ্ছে কনটেক্সট। এখন কনটেক্সটার লাস্ট আপডেট আমি ইন্টারভিউ থেকে যেটা দেখলাম, অ্যালেক্স হেলস বলছেন যে ঢাকার সাথে কথা হয়েছে, বাট তিনি ঢাকায় খেলবেন তিনি জানেনই না কিছু। হ্যাঁ, এইটা তো কিন্তু আমরা কিন্তু তখনই বলেছিলাম যে এজেন্ট যারা ছিলেন তারা ঢাকাকে কনফার্ম করেছিলেন যে অ্যালেক্স হেলস খেলবেন। এরপরে রংপুর রাইডার্সের সাথে যেহেতু অ্যালেক্সের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, পুরনো সম্পর্ক রয়েছে, সো যখন রংপুর রাইডার্স তাকে অ্যাপ্রোচ করেছে, সেইটা হয়তো তার কানে গিয়েছে বা তার সাথে ডিরেক্ট কথা হয়েছে। যেহেতু পুরনো প্লেয়ার, সেই ক্ষেত্রে তিনি হয়তো আসলেই জানতেন না যে ঢাকার সাথে তার কথা হচ্ছে, বা সেটা প্রাথমিকভাবে ছিল। কারণ আপনি যদি বলেন যে আমি বিয়ের জন্য এখন আসতে পারছি না, পরে আসবে, যদি আপনি খেলেনি, কিন্তু আমরা কি শুনতেছিলাম যে তিনি বিপিএলই খেলবেন না। হ্যাঁ, তিনি বিপিএলই খেলবেন না, কিন্তু আসলে এরকমই হয়েছিল যে হয়তো রংপুরের সাথে তার ডিরেক্ট কন্ট্যাক্ট হয়েছিল, এবং সেই ক্ষেত্রে তিনি আসলে রংপুর যেহেতু একটা ভালো প্রফেশনাল একটা ফ্র্যাঞ্চাইজি, বিপিএল এর যে 2-1টা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর, সো রংপুরের ওইখানে জয়টা হয়েছে। আপনি যখন একদম প্রফেশনালভাবে চালাবেন, তখন যখন আপনাকে অ্যাপ্রোচ করা হবে, আপনি সেটা মানা করবেন না। সো অ্যালেক্স হেলসের ক্ষেত্রেও সেটা হয়েছে। ইভেন মঈন আলীকে নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি হচ্ছিল, যখন চিটাগাং কিংস তাকে সাইন করে। এই সময় কিন্তু ড্রাফটের পরে বরিশালের মালিক বলেছিল যে মঈন খেললে আমাদের, খেলবেন, এবং মঈন আলী কিন্তু খেলছেন না, ইভেন বরিশালের হয়ে খেলছেন না। ফিউচারে কী হবে এখনো জানি না, কিন্তু যেটা বলছিলেন যে অ্যালেক্স হেলসের এই বিষয়টা, আসলে সেটা রংপুরও ঢাকাও কিন্তু পরে খুব স্পোর্টিংলি হ্যান্ডেল করেছে বিষয়টা, তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে, বিয়ের জন্য কংগ্রেচুলেশন জানিয়েছে। আসলে আপনি যদি একটা ফ্র্যাঞ্চাইজি খুব ভালোভাবে রান করেন, অনেক বছর ধরে রান করেন, তখন আইপিএলের ক্ষেত্রে যেগুলো দেখছি আমরা, প্লেয়াররা পুরো লয়াল হয়ে যায় একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললে, সেখানেই তারা খেলতে চায় বারবার। বাংলাদেশে এই 2-1টা যে ভালো ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তাদের মধ্যে রংপুর একটি। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা রংপুরের জন্য ভালো ছিল। ও মনে হয় 2 ম্যাচ খেলবে, তার ইন্টারভিউতে এটাও বলেছে যে আইএলটি20 যাবে, এরপরে যদি দরকার হয় অথবা থাকে না, যদি রংপুরের ম্যাচ থাকে ফাইনাল কিংবা প্লে অফে, তাহলে সে ব্যাক করবে। সো এইটাই মানে কমিটমেন্টটা এইভাবেই ভালো থাকে, যে আপনি ফ্র্যাঞ্চাইজির সাথে আসলে সম্পর্কটা কীরকমভাবে। এখানে যেহেতু আর্থিক লেনদেন একটা বিষয় রয়েছে, আমরা কখনো শুনিনি যে রংপুর রাইডার্সের প্লেয়াররা এগুলো নিয়ে কমপ্লেন করেছে। সো সেই ক্ষেত্রে তিনি নিশ্চয়ই স্যাটিসফাই, এই জন্যই তিনি বারবার এখানে খেলছেন। আর এইটা সাধন ভাই অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য শিক্ষা, যে হচ্ছে এইভাবে হাউ টু হ্যান্ডেল। আপনি ঢাকার সাইনিং এর আমরা নিয়ে যেহেতু কথা বলছি, ঢাকার কিন্তু আজকে ওইটা আমি বলছিলাম যে আপনি একটু আগে বলছিলেন যে মঈন আলীর ব্যাপারে যে ফিউচারে কি আসবে, এই ফিউচার নিয়ে আমরা আসছি মিড টুর্নামেন্টে সাইনিং, ঠিক আছে, একদম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, এবং সেটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। খালেদ মাহমুদ সুজনের খুব পছন্দের কাছের প্লেয়ার, তিনি আবাহনীতে খেলে থাকেন, আবাহনীর লেজেন্ডও বলা চলে। কয়েকদিন আগেই হচ্ছে সংবর্ধনা দেওয়া হয়েছিল আবাহনীতে একযোগ পূর্তি উপলক্ষে। যখন আসলে মোসাদ্দেক বিপিএলে ছিলেন না, তখন আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি যে ঘরোয়াতে আসলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তিনি ন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু ঘরোয়াতে যতগুলো টুর্নামেন্টই হোক, এই প্লেয়ারগুলা, যেমন আলাউদ্দিন বাবুর কথা চিন্তা করেন আপনি, প্রথমে কিন্তু তিনি পাননি, কিন্তু তিনি পারফর্ম করে আবার এসেছেন। এবং
পারফর্ম কিন্তু করছেন, পারফর্ম এখনও করছেন। সো আপনি ঘরোয়া প্লেয়ারদের যদি নিজেদের ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ না দেন, তখন আসলে আপনি ইন্টারন্যাশনালে তাদের থেকেও পাবেন না এবং তার প্লেয়ারগুলো আসলে হারিয়ে যাবে। আপনি সাব্বির রহমানের কথাও কিন্তু আমরা বলতে পারি, সাব্বির রহমানকেও কিন্তু ঢাকা ক্যাপিটালস নিয়েছে, কিন্তু তিনি সেই আমার মনে হচ্ছে সেই আজকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসলো ঢাকার কোচের পক্ষ থেকে। আপনি যদি বলেন খালেদ মাহমুদ সুজন কি বলেছেন? হ্যাঁ, খালেদ মাহমুদ সুজন বলছেন যে কোশ্চেন ভাই খুবই স্বাভাবিকভাবে কোশ্চেন আসবে, কারণ সাব্বির রহমান কিন্তু একটা ভালো ছন্দে আছেন। আমরা জিম্বাবুয়েতে তার টুর্নামেন্টে দেখেছি, তার টিম চ্যাম্পিয়ন হয়েছে, তিনিও 2-1 ম্যাচে বেশ ভালো করেছেন, কারণ ওই টুর্নামেন্টগুলোতে আপনি 2-3 বল 4 বল 5 বলের ম্যাচ, রাইট, ওইখানে সে ভালো করেছে, কিন্তু বিপিএলে তাকে দেখা যাচ্ছে না। তো এই কোশ্চেনটা যখন এসেছে তখন খালেদ মাহমুদ সুজনের উত্তর ছিল যে ডিসিপ্লিন মেনটেন করতে পারেনি, মানে তিনি প্র্যাকটিস আসার কথা, তিনি প্র্যাকটিসে আসেননি, সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচের আগে তিনি সেই জন্য 2 ম্যাচে তাকে খেলানো হয়নি এবং তিনি সেটার জন্য সরিও বলেছেন সুজনকে, এবং হয়তো আমরা নেক্সট ডে তাকে দেখব প্র্যাকটিসে। সুজন আমরা যতটুকু জানি যে খুবই মানে কড়া একজন মানুষ, তিনি কোচ হিসেবেও কড়াই থাকেন। সো সেক্ষেত্রে মানে এই জিনিসটা ঠিকই আছে, আপনি যখন প্রফেশনালভাবে হ্যান্ডেল করছেন, আপনার প্লেয়ার যদি আপনার কথা না শোনে, সো তখন আপনাকে সাব্বিরকে নিয়ে এটা কি প্রথমবার না, আসলে সেটাই বলছেন, এটা একটা আফসোসের ব্যাপার যে সাব্বিরের মতো একটা প্লেয়ার, এই যে আমরা জাকের আলী অনেককে নিয়ে আলোচনা করি ভাই, এই আলোচনাটা কিন্তু সাব্বিরকে নিয়ে হতো আরও অ্যারাউন্ড 10 years ago। হ্যাঁ, এক্স্যাক্টলি 2015 সালে সাব্বির যখন ন্যাশনাল টিমে আসে, ইন্ডিয়ার এগেনস্টে আমরা ম্যাচ দেখেছি, সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা ম্যাচ দেখেছি, আমরা আসলে এইসব ধোনিটাকে নিয়ে তার সাথে কথা বলতো, ডিসিপ্লিনারি ইস্যুতে অনেক প্লেয়ারকে আসলে হারিয়েছে। আপনি নাসির হোসেনের কথা যদি বলেন, নাসির হোসেন এত ভালো ফিনিশার আমরা তখনই পেতাম, সো সেই প্লেয়ারগুলো আমরা হারিয়েছি কিন্তু এই ডিসিপ্লিনের কারণেই। সো খেলার মাঠে তারা আসলে যতটুকু দিতে পারতেন, খেলার মাঠের বাইরে আসলে তাদের কন্ট্রোভার্সিগুলোর জন্য তারা খেলার মাঠে সেটা দিতে পারেননি, এবং এখনও আসলে সেরকমভাবেই চলছে। আসলে এগুলো মানুষের পার্সোনালিটি এরকমই থাকলে তখন আপনি শত চেষ্টা করে আসলে চেঞ্জ করতে পারেন না। এখন সুযোগ দেওয়া হয়েছে তাকে, আবার দেখা যাক কি হয়। মোসাদ্দেক হোসেনও সুযোগ পেয়েছেন, নেক্সট ম্যাচে মোসাদ্দেক থাকবে, আপনার কি মনে হয় 11-এ থাকতে পারে, থাকার সম্ভাবনা রয়েছে। সাব্বিরের ব্যাপারটা যেহেতু একটু কনফার্ম, আপনি কি প্রত্যাশা করতেছেন সাব্বির কাছে? সাব্বিরকে আসলে ফ্লুক, আসলে তিনি যখন খেলেন, তিনি আপনি অন্যান্য আমরা কিন্তু দেখি যে তিনি দেশে অনেক টুর্নামেন্ট খেলে থাকেন, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, ইনক্লুডিং টেপ টেনিস টুর্নামেন্ট খেলে থাকেন। ইভেন বাইরে লাস্ট কয়েকদিন আগে মনে হয় একটা T10 টুর্নামেন্টে তিনি খেলেছেন জিম্বাবুয়েতে। সো সেখানেও কিন্তু সব ম্যাচ তিনি ভালো করতে পারেনি, কয়েক ম্যাচে হয়তো একটু কিছু হয়েছে। আপনি রেগুলার না খেললে আসলে আপনি কনসিস্টেন্ট পারফরমেন্স কোথা থেকে পাবেন? এখন আসলে মাঠে নামতে হবে আগে, মাঠে নামলে যেহেতু ভালোই ব্যাটিং ট্র্যাক বানিয়েছে, ভালো রান হচ্ছে, সো ব্যাটসম্যানদের জন্য এগুলোই সুযোগ যে আপনি ফর্মটাকে ফিরিয়ে আনার জন্য। দেখা যাক সাব্বির কী করে। দর্শক, সাদর ভাই যেমনটা বলছে যে সাব্বির কী করে দেখা যাক, তার সর্বোপরি তার টিম কী করে দেখা যাক। তার টিমের আজকে খেলা নেই নেক্সট ম্যাচে, কারণ ঢাকা যে পরিমাণ হাইপ নিয়ে তারপর টুর্নামেন্টটা শুরু করেছিল তারা, কিন্তু তাদের পারফরমেন্স ওই হাইপটা ধরে রাখতে পারেনি। তো শুভকামনা সাব্বির রহমানের জন্য, শুভকামনা ঢাকা সহ বিপিএলের সব টিমের জন্য, কারণ এই টুর্নামেন্টে দর্শকরা এন্টারটেইন হচ্ছে, আর যেটা একটা টুর্নামেন্টের মূল উদ্দেশ্যগুলোর একটা থাকে, এই জায়গাটাতে বিপিএল এখন পর্যন্ত সাকসেসফুল। ধন্যবাদ সাদন ভাই। আমরা আবার আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী ম্যাচ নিয়ে, অথবা আগামীকাল। আর ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে আপনাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ক্রিক ফ্রেন্সির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নজর রাখতে হবে। ধন্যবাদ।